আজকের গল্প আশা দেবীর কাহিনী অবলম্বনে যাদের দেখা যায় না। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি, আপাতত একাই। নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়ায় বিপদ আছে, তাই একাই এসেছি। চাকরিটা কি করে পেলাম? আমার প্রিয় বন্ধু গৌতমের অশেষ যত্ন এবং চেষ্টা, সেই এই চাকরিটা আমাকে জুটিয়ে দিয়েছে। তাই গৌতমের ওপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে দিয়ে সে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি, বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাই। কেউ কোনো খোঁজ দিতেও পারেনি এখানে। আশ্চর্য। তবে কি গৌতম অন্য কোথাও ভালো কোনো কাজ পেয়ে এখান থেকে চলে গেল? নিঃসঙ্গ আমি। এখানে কাজ ছাড়া বই আমার একমাত্র সঙ্গী। বই না পড়লে আমার রাতে ঘুমই আসে না। সেদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেয়নে আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের অল্প আলো কুয়াশা চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। একটা নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে উড়ে গেল। টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা দপদপ করে খানিকটা কালি তুলে হঠাৎই নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে আর কালো জমাট অন্ধকারে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমেল হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম আতিপাতি করে। কোথায় গেল দেশলাইটা? দেশলাইটা কোথায় রাখলাম? এখানে টেবিলের ড্রয়ারে না তো। তাকে না, গেল কোথায়? পেছন থেকে কে একজন হঠাৎ বলে উঠল, এই নে দেশলাই, হয়তো ড্যাম্প লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? হ্যাঁ? আরে গৌতম, তুই? আরে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে? তোর আর আসবার সময় হলো না? না রে, আমার সময় বড় কম। তোর কাছে কয়েকটা কথা বলার জন্য এসেছি, আর এই কথাগুলো বলা খুবই জরুরি। আমার সঙ্গে একটু তোকে বাইরে আসতে হবে। আর বেশি কথা কি, চল না। কোথায় যেতে হবে? আরে এই চাকরিটা তো তোর জন্যই পেয়েছি। তুই আমার কত ভালো বন্ধু বলতো, তারপর ছোটবেলার খেলার সঙ্গী। হ্যাঁ, নিশ্চয়ই যাবো বাইরে। দাঁড়া, গায়ে একটা চাদর দিয়ে নি, বাইরে বেশ ঠান্ডা। বাইরে বেরিয়ে আমরা দুজন বন্ধু পাশাপাশি হাঁটতে লাগলাম। কিন্তু গৌতম কেন যেন একটু দূরে দূরে আমার থেকে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলাম গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? এগিয়ে গৌতম, তোর গায়ে তো কিছু নেই, তোর শীত লাগছে না? নে আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, না, আমার শীত লাগে না, চাদরটা তুই রাখ। গৌতমের দৃষ্টিতে কি একটা ছিল জানি না, আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না। চুপ করে হাঁটতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার ওপরই পড়েছিল। গৌতম নিজে একটার ওপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলল, এখানে বস, দরকারি কথাটা
এখানেই সেরে নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে আমার সব কথা আগে ভালো করে শুনবি। হ্যাঁ হুঁ করবারও দরকার নেই। তারপর ভেবে চিনতে বন্ধুর জন্যে যা পারিস করবি। আচ্ছা, বেশ তো গৌতম, বল না, কি বলবি? আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন সেখানে কাজ করবার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং খুবই অসৎ পথ বেছে নিয়েছে টাকা করবার জন্যে। এই ব্যাপারটা আমার একেবারেই পছন্দ ছিল না। এইটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি। বরং আমাকে সব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেব বলি। তখন ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে একটা ঘরে আটকে রাখে। একদিন আমি গভীর রাতে পালাবার চেষ্টা করেও ধরা পড়ে যাই। খুবই ভয় পেয়েছিলাম ওরা বুঝে আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করল না দেখে আমি অবাক হয়েছিলাম। তবে ওদের চালচলন, চোখ মুখে চাহনি দেখে বুঝতে পারছিলাম আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথাগুলো শুনছিলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি রাত, ঘুমন্ত বন, মাঝে মাঝে রাতচরা পাখির আওয়াজ আর বাতাসে ঝাউবনে শনশন শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম আমার থেকে বেশ দূরেই বসেছে। কেন? আমার কাছে এসে বসলে কি দোষ হতো? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করল। সেই লোকগুলো হঠাৎ একদিন আমাকে বলল, অনেকদিন ধরে বন্দি আছো, চলো আজকে একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া থাক না, আজ অন্য আরেকদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল। তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন পাহাড় জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট জলার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে ওরা শাসাতে লাগলো চুরির টাকার ভাগ নিতে হবে, তা না হলে ওখানেই আমাকে ওরা শেষ করে দেবে। তুই তো জানিস বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমন করে মার হাতে তুলে দেব? আমার জেদ দেখে ওরা বুঝে নিল আমি আর যাই হই চোর নই। তারপর আমাকে ওরা খুন করে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গৌতমের কথা শুনছিলাম, আর চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এত দূর এলাম সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়? তার প্রেতাত্মা। সমস্ত শরীর আমার ভয়ে হিম হয়ে গেল। এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর তো আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু তোর একটু সাহায্য চাই, করবি? আমি সাহসে ভর করে বললাম, হ্যাঁ
হ্যাঁ, বল বল না, কি 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 সাহায্য করতে হবে তোকে? আমি তো আমার মার কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝতে পারেন আমি আর নেই, তাহলে তিনি আর বাঁচবেন না। আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে মা ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকা কটা ওর হাতে দিবি, বলবি গৌতম দিয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। আর ওই পাথরের পাশে আমার ডেড বডিটা পড়ে আছে, আর ওই চোরেদের সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি ওরা যেন কোনো মতেই তোর নামটা প্রকাশ না করে। আমার ডেড বডির পাশে আমার পার্সটা পড়ে আছে, ওটা তুলে নে, ওতেই সবকিছু পাবি। ভেসে আসা হিম ঠান্ডা হাওয়ার সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম। আর ওকে দেখা গেল না।